হ্যালো বন্ধুরা, সবাইকে আজকে ভূত সত্য চ্যানেলে সুস্বাগতম। হ্যাঁ, ভূত সত্য চ্যানেলে আজকে আমি তোমাদেরকে দারুণ একটি ভয়ঙ্কর সত্য ঘটনা, গুজরাট থেকে দুই বোন, তাদের জীবনের ঘটনা। তারা আমার কাছ দিয়ে মায়ের আশীর্বাদও নেন গত 2 মাস আগে। 2 মাস আগেই আমাকে তারা তাদের জীবনের একটি বাস্তব ঘটনা শেয়ার করেছিল। আজকে সেই ঘটনাটা তোমাদেরকে তুলে ধরবো। প্রিন্স আমাদের অন্য কাজে ব্যস্ত আছে, যার কারণে আমি তোমাদের কিছুদিন আগেও বলেছিলাম যে ও ভিডিও করতে পারছে না। তো তোমাদেরকে আজকে ঘটনায় আমি সত্য ঘটনাটা ভূত সত্যি চ্যানেলে শেয়ার করছি। আশা করি তোমরা সবাই পুরো ঘটনাটা শুনে তোমাদের মতামত অবশ্যই দেবে। রাতে বেঙ্গলি ব্লগার শোনায় আমাদের ঘটনা আসছে প্রত্যেক দিনের মতো, যদিও মায়ের পুজো খুব ভালোভাবে সুসম্পূর্ণ হয়েছে আর তোমরা তার ভিডিও পেয়েছো। তাহলে চলো এবার আমরা যাই আজকের ঘটনায়। গুজরাট থেকে দুই বোন আমার সাথে যোগাযোগ করে। হঠাৎ হোয়াটসঅ্যাপে একদিন আমাকে কেঁদে কেঁদে একটি ভয়েস মেসেজ পাঠায়। বলে, দিদি ভাই, আমাদেরকে তুমি বাঁচাও, আমরা তোমার ভিডিও নিয়মিত শুনি। দিদি ভাই, আমরা তোমাকে ছাড়া কাউকে বিশ্বাস করি না। যদিও আজকে রাতে একটি ভয়েস তোমাদেরকে আমি শোনাবো। যাই হোক, এবার ঘটনাটা আসি। তো দুই বোন, এক বোনের নাম সুপর্ণা, এক বোনের নাম অপর্ণা। এই দুটোই কিন্তু কাল্পনিক নাম আমি দিয়েছি, কারণ এখানে তাদের নামটা আমি হাইড রাখছি। সুপর্ণা সে হচ্ছে বড় বোন, অপর্ণা হচ্ছে ছোট বোন। বলছে, দিদি ভাই, একটা সময় ছিল যখন আমার বাবা বেঁচে ছিলেন, তখন আমাদের বাড়িতে দুজন একজন প্রত্যেকটা দিন দুপুরবেলা তারা খাবার খেতে আসতেন। আর এখন এরকম একটি সময় এসে দাঁড়িয়েছে যেখানে আমাদেরই দিনে একবেলা ঠিকমতো ভাত জোটে না, আমাদের খাওয়া হয় না। আমরা যথেষ্ট বড় হয়েছি। বড় বোনটির বয়স হচ্ছে 26 বছর, ছোট বোনটির বয়স হচ্ছে 22 বছর। তাদের বৃদ্ধা মা, যিনি হাঁটাচলা করতে পারেন না, ডক্টরের কাছে নিয়ে গিয়ে যে চিকিৎসা করাবে সেই টাকাটাও তারা জোগাড় করতে পারে না। তাদের অবস্থা এতটাই খারাপ। আমাকে তারা দুই বোন বলেছিল যে, দিদি ভাই, এরম কিছু করে দেন যাতে আমরা পড়াশোনা শিখে এত দূর যে ঘরে বসে আছি, বাড়িতে কাজ করছি, সেলাইয়ের কাজ করে কোনো রকম। দুই বোন সেলাইয়ের কাজ করে, একজন সায়া সেলাই করে, একজন ছাতার কাপড় সেলাই করে। এই করে মায়ের মুখে একটু ওষুধ আর তিনজনের পেট চলে, তাও কোনো রকমে। পেট ভরে তো খাবার খেতেই পারে না, আর বাইরের খাবার তাদের কাছে স্বপ্ন, তারা তাকেও দেখে না, কারণ যেটা তারা করতে পারবে না তারা সেদিকে দেখে না। আমাকে দুই বোন দুজনেই আমাকে বলে, দিদি ভাই, প্রথম হচ্ছে তুমি আমাদের একটা কাজ জুটিয়ে দাও, আমরা দুই বোন যেন একটা ভালো কাজ পাই, একটা কাজ জুটিয়ে দাও, আর কিচ্ছু চাই না দিদি ভাই। তো আমি ওদেরকে বলেছিলাম, ঠিক আছে, আমি তোমাদের কাজের জন্য একটা রাস্তা করে দেবো, একটা মায়ের আশীর্বাদ স্বরূপ যদি কোনো জিনিস তোমাদের আমি দিতে চাই, তোমরা কি নেবে? তারা এইসব বিষয় অতটা অজ্ঞাত ছিল না, তারা অতটা জানে না। তখন ডিটেলসে জেনে বলল, ঠিক আছে দিদি ভাই, খুব খুব কম মূল্যই, কারণ তাদের কাছে সত্যি কথা সামর্থ্যও ছিল না। আমি অনেক মানুষকে নিজের থেকেও করে দিই, নিজের মধ্যে দিয়ে যাদের সত্যি নেই, কারণ আমি নিজে মায়ের আসনে বসলে সবটা বুঝতে পারি, কে আমাকে সত্যি কথা বলছে, কে আমাকে মিথ্যা কথা বলছে। অনেকেই মিথ্যে বলেও কাজ করায়, আমি বুঝতে পারি। এবার বড় কথা, একটা সময় ছিল যখন আমি ইনস্টলমেন্টেও কাজ করতাম। মায়ের আশীর্বাদ যে নিতেন, বলতেন, দিদি কান্নাকাটি করতেন, আমাকে দেন, আমি মাসে মাসে দিতে বলতাম। প্রচুর লোক, আমি যদি তাদের ফটো এখন শো করি, তাদের যদি মেসেজগুলোও আমি তোমাদের শোনাই, তোমরা বলবে যে দিদি ভাই, মানুষ এরকম হয় স্বার্থপর। তাদের কাজ হয়েছে, সব হয়েছে, কিন্তু তারা টাকা আমাকে দেয়নি, আমি তাদের কাছ দিয়ে চাইনি, কারণ সবই উপরওয়ালা দেখছে, দেখবেন। তখন এই যে দুই বোন, তাদের যে আমি এই কাজের জিনিসটা পাঠাই, তারা নেবার 1 সপ্তাহের মধ্যে ছোট বোনটা একটা স্কুলে চাকরি পায়, বড় বোনটা তখন বাড়িতে বসা।
আমাকে বললো, দিদিভাই তুমি 3 মাস টাইম দিয়েছিলে, আমার বোন চাকরি পেয়ে গেছে। একটু হলেও আমাদের এই গরিব সংসারে একটু হাসি, একটু আনন্দর একটা আভাস পাচ্ছি দিদিভাই। আমার চাকরিটা দিদিভাই কবে হবে? আমি বললাম 3 মাস। 3 মাসের মধ্যে হয়ে যাবে, একটু সময় নাও, একটা বোনের হয়েছে তো। তারপর 21 দিন পর আমাকে বড় বোনটা বলে, দিদিভাই ওই স্কুলেই একটা মানে লোয়ার নার্সারি টিচার পদে সে সেখানে যুক্ত হয়। মানে বুঝতে পারছো, 2 বোনই স্কুলে কিন্তু চাকরি পায়, একই স্কুলে 2 বোন। এখন তারা মাকে খাইয়ে দিয়ে যায়, বাড়িতে একটি লোক রেখেছে, একজন মহিলা। সেই মহিলাটি তার মাকে স্নান করানো, ঘরের কাজ করানো, ওষুধ খাওয়ানো, ভাত খাইয়ে দেওয়া, এগুলো করেন। বুঝতে পারছো? এবার ঘটনায় আসি। এটা হচ্ছে তাদের বর্ণনা দিলাম তাদের জীবনের। এবার আমরা ঘটনায় ফিরব। ঘটনাটা আমাদের বড় বোন সুপর্ণা বলে, দিদিভাই সুপর্ণা রাউত, ওর টাইটেল হচ্ছে রাউত, টাইটেলটা অরিজিনাল বললাম, নামটা কিন্তু কাল্পনিক। সুপর্ণা বলে, দিদিভাই আমাদের পাড়ায় আমরা কিন্তু কারোর সাথে কোনো খারাপ কথা, কোনো খারাপ বিহেভিয়ার, মানুষের সাথে কোনো রকম মানে খুব রাগ করে বা খুব খারাপভাবে কোনো কথা আমরা বলি না। আমরা নিজেরা নিজেদের মতো বাড়িতে থাকি। কিন্তু কিছু মানুষ, আমরা এত গরিবভাবে চলি, আমাদের একবেলা খাবার জোটে না, তা বলে আমরা তো বাইরে ছেঁড়া পোশাক পরে বেরোবো না। আমরা যতটা পারি নিজেদের মতো, হ্যাঁ হয়তো খুব কালারফুল না, হতে পারে নতুন নতুন না, কিন্তু পরিষ্কার চাপা জামা কাপড় পরে বেরোই। পাড়ায় কাকু টাইপের 2জন, যারা সমাজের নোংরা কীট বলা যায়, কারণ আমরা এরকম প্রায় এখন ফোনে যা দেখি, খবরে পেপারে যা শুনছি, অনেকটা এরকম বলতে পারো। 2জন কাকু, একজন হচ্ছে দোকানদার, যার কাছে মুদিখানা মাল আনতে যেত, তারা মাল দিত, কুচকুচ কুচকুচ, কোনোদিন 100, কোনোদিন 500, এরকম করে টাকা দিত। সেই দোকানের কাকু একজন। আর একজন হচ্ছে মাকে মাঝে মাঝে ইঞ্জেকশন দিতে আসতো, সেই কাকু। 2জনেই ওই 2টো বোনের উপর খুব খারাপ একটা কুনজর দেয়। যখনই বাড়িতে আসতো তখনই হাতে হাত দেওয়া, গায়ের সামনে গিয়ে দাঁড়ানো, হঠাৎ করে গায়ে হাত দিয়ে শার্ট করা, আমরা তো আছি, কি অসুবিধা, কোনো প্রয়োজন হলে আমাদের বলবি, এরকম যেই জিনিসটা 2 বোন ভালোভাবে দেখতো না। আর সত্যি কথা বলতে 2 বোন আমাকে অনেক তাদের জীবনের অনেক অনেক পাস্ট লাইফের কথা বলে, যে তাদের ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড। বলছে, দিদিভাই আমার জেঠু মশাই, জেঠিমা সবাই আছেন, কিন্তু ওই যে আমরা এতটা গরিব হয়ে গেছি, একটা সময় তারা আমাদের বাড়িতে এসে খেয়েছে, তারা আমাদের বাড়িতে এসে শুয়েছে, তারা আমাদের বাড়ির থেকে নতুন জামা কাপড় কিনে নিয়ে গেছে পুজোতে, কিন্তু এখন আমাদের এত খারাপ অবস্থা, তারা আমাদের সাথে আর কথা বলে না, তারা আমাদের সাথে আর মিশে না, মানে আমরা বাঁচলাম কি মরলাম সেটাও তারা দেখে না। তো সেখানে দাঁড়িয়ে বলছে, দিদিভাই আমাকে আর আমার বোনকে জিন চালান করে, জেঠু জেঠু জিন চালান করে। কারণ আমার বাবার কিছু জমি জায়গা ছিল, আমার বাবা মারা যান, জমি জায়গা ছিল, আমার বাবা জেঠুর কাছ দিয়ে একটা সময় কিছু টাকা নিয়েছিল। সেই পারিবারিক একটা অশান্তি, আমার বাবা মৃত্যুর আগে যখন জীবিত ছিলেন সেটা কিন্তু আমার জেঠিমায়ের কাছে দিয়ে দেন। তখন আমার জেঠু বাইরে একটি জায়গায় কাজ করতেন, জেঠিমাকে যখন দিয়ে দেয়, এবার জেঠিমা হচ্ছে নিজের, জেঠিমাকে কি দিয়ে আমার বাবা বলবে যে বৌদি তুমি একটা কাগজে সাইন করে দাও যে আমি তোমায় টাকাটা দিয়ে দিলাম, ভাই আসলে ভাইকে দিয়ে দেবে? এটাকে আমার বাবা কখনো বলতে পারে? সে তো আমার নিজের বৌদি, বাবার বড় দাদার বউ। তো সেখানে আমার বাবা বিশ্বাস করে আমার বৌদির হাতে টাকাটা দিয়ে আসে। আমার বৌদি আমার দাদাকে বলে, মানে এটা হচ্ছে আমার বাবার কথা মতো, যে আমাকে তোমার ভাই কোনো টাকা দেয়নি। আমার জেঠু বাড়িতে এসে অদ্ভব্য ভাষায় গালিগালাজ, বাবার গায়ে হাত দেওয়া, টাকা দিয়ে তুই তো 2 দিন পর পটল তুলবি, মারা যাবি, হ্যাঁ তুই টাকা দিয়ে যা, নাহলে পরে তুই মরে গেলে তোর মেয়েরা ভিক্ষা করে দেবে নাকি, বাটি নিয়ে রাস্তায় বসবে না, নোংরা কাজ করবে, নানা রকম কথা বলে। ওর পরে আমার বাবা
তার ভাইকে মানে জেঠুকে বোঝায় যে দেখ দাদা, আমি টাকা দিয়ে এসেছি বৌদির কাছে, বৌদি আমাকে বলেছিল যে আপনার দাদা বাইরে গেছে কাজে, আসলে আমি দিয়ে দেবো। বৌদি টাকাটা দেয়নি দাদা, তুই আমাকে এরকম করে দোষারোপ করিস না। আমি মৃত্যুর আগে আমি তো প্রমাণ করে দিয়ে যাব যে আমি টাকা দিয়েছি। কিন্তু আমার বাবা সেই টাকা আবারও আমার দাদাকে মানে আমার আবারও বাবার যে দাদা মানে আমার জেঠুকে দেয়। বৌদিকে তো দেয়, জেঠুর বউকে তো মানে জেঠুর বউকে তো দেয়, আবারও জেঠুকে দেয়। কারণ জেঠু কোনো মতে মানছিল না, বৌদির জেঠু মানে দাদা বৌদির সাথে ঝামেলা হচ্ছিল। তা আমার বাবা ভাবলো যে হয়তো কোনো কারণে মহিলা মানুষ হয়তো টাকাটা কাজে লাগিয়েছে সংসারে, যাকগে যদি না দিয়ে থাকে আমি তো ভাসুর হই, আমি তো দেওর হই, আমি আবারও আমার দাদাকে দিয়ে দিই। দাদাকে মানে আমার জেঠুকে কিন্তু বাবা টাকাটা দেয়, ধার দেনা করে একটা সময় দেয়। জমি জায়গা ছিল, তখন আমার জেঠু বলেছিল কেন ধার দেনা করছিস, তোর তো অনেক জমি আছে, সেই জমি তুই বিক্রি করে দে, নাহলে জমি আমার নামে লিখে দে। তখন আমার বাবা বলেছিল আমার দুটো মেয়ে আছে, ওদের জন্য আমাকে কিছু তো রাখতে হবে, ওদের জীবনের জন্য, ওদের নাহলে আমি বিয়ে দেবো কী করে, ওদের তো বিয়ে হবে না। তার জন্য আমার বাবা সেই জায়গা দেয়নি, সেই জায়গা আমাদের দুজনের নামে বাবা মৃত্যুর আগে করে দেয়। যেদিন করলেন তার 3 দিনের মাথায় রাতে 1:30টার সময় আমার বাবা মারা যান। যখন মারা যান তখন আমার জেঠু আসে, জেঠিমা আসেনি। আমার বাবার একটা খুব ধাক্কা লেগেছিল যে টাকাটা একটা মোটা অ্যামাউন্ট, সেটা আমার মানে জেঠিমাকেও দেয়, আমার জ্যাঠাকে দেয়, বাবা কোনো রকমে ধার দেনা করে দিয়েছিলেন। তো সেখানে বাবার না শরীরটা খারাপ হয়ে যায়, চিন্তায় চিন্তায় প্রেশার একদম ডাউন হয়ে যায়, বাবা উঠে বসতে পারতেন না। আমার বাবার আর 1:30টার সময় মারা যান। আমার জেঠিমা আসেনি, আমার জেঠু আসে। জেঠু এসে বাবার শেষ শেষ কাজে ছিল। বড় বোন মানে সুপর্ণাই কিন্তু বাবার মুখাগ্নি করেছে, বড় মেয়ে। বলছে আমার জেঠু বাবার মৃত্যুর কাজ পর্যন্ত ছিল, যখন কাজ সম্পূর্ণ হলো 15 দিনে কাজ হয়েছিল। আমাদের বোনের বাবার 15 দিনে কাজ করা হয়, 13 দিনে না, ওদের নিয়ম সেটা বংশের। কাজ করার পর বলছে জেঠু বারবার বারবার শুধু আমাকে, আমার বোনকে, আমার মাকে একটাই কথা বলতো যে তোরা আর কি করবি, তোদের তো লোকের বাড়িতে কাজ করতে যেতে হবে, তোর বাবা তো মারা গেল, তোদের পথে ভাসিয়ে দিয়ে গেল, আমি তোদের দেখতে পারি। তোর মা, তখন আমার মা মানে ঘরের কাজ বাজ করে, একদম উঠে হাঁটাচলা করে সেই মানুষটা। তখন আমার জেঠু বলল তোর মা 2 দিন পর তো শুয়ে পড়বে বিছানায়, কে ওষুধ দেবে, কে দেবে খাবার মুখে, তোরা একটা কাজ কর, তোর বাবার যে জায়গাটা আছে অনেকটা জায়গা তোরা আমাকে দিয়ে দিই, যতদিন তোদের বিয়ে না হচ্ছে, তোদের বিয়েতেও আমি একটা খরচা দেব, আর সব থেকে বড় কথা তোর মা যতদিন বাঁচবে, তোরা তো পরের সম্পত্তি, বিয়ে হলে চলে যাবে জামাই বাড়ি, তোর মাকে আমি দেখব, খাওয়াবো দাওয়াবো সব কিছু, ওষুধ দেবো। তো আমি বড় মেয়ে হিসাবে আমার জেঠুর চরিত্রটা আমার বাবা জীবিত থাকতে সবই দেখেছি। আমি, আমার বোন, আমাদের যথেষ্ট তখন বাচ্চা ছিলাম না, আমরা বড়ই ছিলাম, সিয়ানা ছিলাম, আমরা দেখেছি যে আমার বাবা অ্যাকচুয়ালি জেঠুর জন্যই মারা গেছে। তো সেখানে গিয়ে আমরা জেঠুর কথায় সহমত পোষণ করিনি। তারপরেই আমার মা 1 মাস পর পুরো বিছানায় শয্যাশায়ী হয়ে গেল। অনেক ডাক্তার দেখিয়েছি, কিছু টাকা জমানো ছিল সেগুলো ডাক্তারের পেছনেই চলে যায়, আমার মা সুস্থ হননি। আমার মা একদম শুয়ে পড়ে। তারপর আমার আমার বোনের থেকেই শরীর খারাপ, মানে বলছে হঠাৎ করে গা চুলকাতো, খুব গায়ে চুলকাতো, কোনো কিছু না, সকালবেলা পেট পরিষ্কার হতো না। এই যে কথাটা বলছি, এটা আজকে দর্শক বন্ধু তোমরা যারা ঘটনাটা শুনছো তোমরাও ভালো করে শোনো, তোমাদের সাথে এরকম হয় না তো, হচ্ছে না তো, আগামী কোনো সময় হবে না তো, হলে তোমরাও কিন্তু ভেবে নেবে তোমাদের সাথেও সেম কাজ করা হয়েছে, যেরকমভাবে সুপর্ণা অপর্ণার জেঠু দুটো বোনের উপর কাজ করে। সেটা হচ্ছে
বলছে দিদিভাই হঠাৎ হঠাৎ করে আমাদের গা চুলকাতো, আর বাঁ দিকে মানে আমাদের বাঁ সাইডে ব্যথা করতো, হঠাৎ লাল হয়ে যেত চুলকে, ফোসকা পড়ে যেত, কোনো কারণ রিজন ছাড়া হঠাৎ বাঁ দিকটা ব্যথা করছে। আর সকালবেলা পেট পরিষ্কার হচ্ছে না। আমাদের দুই বোনের কোনো দিন এরম হয়নি। আমরা খাচ্ছি দাচ্ছি হাঁটছি কাজ করছি, কিন্তু আমাদের এই শারীরিক প্রবলেমগুলো শুরু হলো। আমরা তখন বুঝতে পারিনি। বাড়ির মধ্যে আমরা রাতের বেলা দেখতাম কেউ যেন, আমাদের দুই বোন আমরা এক ঘরে শুতাম, মা পাশের ঘরে শুতেন, মা মাটিতে শুতেন, আমাদের যেখানে বাবা থাকতেন আগে ওই ঘরে আমরা বিছানার উপর শুতাম। তো আমরা দুই বোন দেখতাম আমাদের ঘরের মেঝেতে, আমাদের অনেক বড় পুরনো বাড়ি, তো ঘরের মেঝের মধ্যে দেখতাম কেউ বসে বসে কিছু একটা মেঝেতে আঁকছে। তো আমরা ভয় পেয়ে যখন চমকে উঠতাম, চিৎকার চেঁচামেচি করতাম, তখন উঠে লাইট জ্বালালে দেখতাম যে কেউ নেই। যখন লাইট জ্বালিয়ে শুতাম অন্যদিন রাতে ভয় পেয়ে তখন কোনো কিছু দেখতাম না। এবার আবার যখন কারেন্টের বিল কে দেবে, আমাদের তো খাবাই জোটে না, রাতের বেলা আমরা কারেন্ট অফ করে লাইট অফ করে শুতাম, হয়তো ফ্যান চলছে গরমে। আবারও দেখতাম যখনই অন্ধকার থাকতো দেখতাম এরকম ঘরের মধ্যে কেউ যেন বসে আছে। আমরা কাউকে বলতাম না, কাকে বলবো, পাড়ার লোক, সত্যি কথা বলতে এমন একটা করে দিয়েছিল আমার জেঠু, পাড়ার লোক কেউ কথা বলতো না। যখন তারা নিজেরা দুই বোন বাইরে বেরোতে শেখে, একদম ঘরের মধ্যে থাকতো, কেন তাদের পরিবারটা তো অন্যরকম ছিল। বাবার মৃত্যুর পর সবটাই বদলে যায়। বলছে দিদিভাই আমি আমার বোন যখন একজন তান্ত্রিকের কাছে যাই, মানে খুব ভয় ভয়, কি হবে কি হবে না, কি করব কি বলবে কিছু বুঝতে পারছি না। যখন যাই তখন সেই তান্ত্রিক আমাকে আর আমার বোনকে বলল যে তোমার বাড়ির খুব কাছের তোমার নিজের লোক তোমাদের দুজনকে পেট চালান করেছে। যদি কেউ কাউকে পেট চালান করে তাহলে পারে দেখবে হঠাৎ করে সকালবেলা পেট পরিষ্কার হবে না, মানে সকালবেলা কি সারাদিনও তোমাদের পেট পরিষ্কার হবে না, সাথে হঠাৎ হঠাৎ করে বাঁ দিকটা ব্যথা করবে, ঝিনঝিন করবে, চুলকাবে, হঠাৎ দেখবে গায়ের মধ্যে চক্র চক্র লাল লাল দাগ, কোনো জায়গায় ফুলে গেছে বিনা কারণে। এই জিনিসটা হলেই ভাববে তোমাদের কেউ পেট চালান করেছে, পেট চালান করে তোমাদের কোনো ক্ষতি করেছে। তো ওরা জানতে পারে, ওদের প্রতিকার দেয়, দুটো মাদুলি দেয়, ওদের কাছে অত টাকা পয়সা নেই, ওরা পড়ে বাড়িতে। তারপর থেকে বলে দিদি ভাই আপনাকে কি বলবো, এতদিন তো ঘরে দেখতাম, তখন দেখতাম আমাদের খাটে আমাদের দুজনের মাঝখানে একজন কালো মতো, যার চোখ নাক মুখ কিছুই নেই, হাত নেই, শুধু পা রয়েছে, লম্বা মতো একটা শরীর, মাথাটা পুরো যেন ন্যাড়া, পুরো কালো একটা শ্যাডো, আমাদের মাঝখানে শুয়ে থাকতো। কোনো সময় আমাদের পায়ের কাছে বিছানায় উঠে শুয়ে থাকতো, আমাদের গায়ে আঁচড় দিত, পায়ে পেটে পিঠে এমন জায়গায় আঁচড় দিত আমরা কাউকে দেখাতে পারবো না। আমরা খুব কাঁদতাম, আস্তে আস্তে দুজনের শরীর শুকিয়ে যেতে থাকে। আর আমি তো দুই বোনের ফটো দেখেছি, দুই বোন এত সুন্দর দেখতে, আর গায়ের রং পুরো পাকা পিয়ারা, এত ফর্সা দুই বোন। কিন্তু ওরা যে ২৬ বছর ২২ বছর বয়স, বলছে দিদিভাই আমাদের কোনো ছেলে পছন্দ করে না, আমাদের কোনো ছেলে বন্ধু আমরা করতে পারি না। আমাকে ওরা সবটা বলেছে যে বড় বোন চায় ছোট বোনের বিয়ে হোক, ছোট বোন চায় বড় দিদির বিয়ে হয়ে যাক, একজনের বিয়ে হলেও সংসারটা চালাতে সুবিধা হবে, এক বোন থাকবে, বড় দিদির যদি বিয়ে হয় বড় দিদি দেখে আবার ছোট বোনকে বিয়ে দেবে। মানে ওদের কথা হচ্ছে একজনের বিয়ে হোক, কিন্তু এত সুন্দর দেখতে, পড়াশোনা জানে, শিক্ষিত, ভালো পরিবারের, গায়ের রঙও ফর্সা, খুব একটা খারাপ না, মুখ চোখ খুবই সুন্দর, আমি তো ফটো দেখেছি। মানে যে কোনো ছেলে আমাদের কলকাতায় হলে একভাবে দেখে পছন্দ করে বিয়ে করে নিয়ে চলে যাবে, কোনো জিনিসও নেবে না। কিন্তু ওদের কোনো ছেলে পছন্দ করে না, ওদের সাথে কেউ বন্ধুত্বই করে না, ওরা ফেসবুক করে, ওরা মানে বন্ধুত্ব করতে চায় যাতে এই আমরা চারপাশে দেখি মানে ফোনের মারফত বিয়ে হচ্ছে, প্রেম করছে। আমাকে বলে দিদিভাই আমরা চাই যে আমরা মানে কেউ একজন স্বামীর বাড়ি যাই, যাতে আমার বোনটাকে, আমার মাটাকে, যতদিন মা আছে
যাতে ভালোভাবে দেখতে পারি, তাদের যেন কোনো কিছু করতে পারি ভালো, কিন্তু হয় না। তো আমি তখন বললাম যে এই যে জিনিসটা বাড়িতে যে ওদের দুজনের উপর ওর জেঠু যে পেট চালান করেছে, সেই পেট যতদিন ওদের সাথে থাকবে, বাড়ি থেকে যতদিন না ওকে ওরা মুক্তি দেবে, ততদিন ওদের জীবনে ভালো কিছু হবে না। না ওরা কাজ পাবে, না ওরা কোনোভাবে কোনো ভালো জায়গায় সংসার করতে যেতে পারবে, হবে না। সেই জিনিসটাও আমি কাটিয়ে দিই, তারপর ওরা এখন নিজেদের জীবনে অনেক ভালো আছে। দুই বোনই একই স্কুলে, একজন লোয়ার নার্সারি, আপার নার্সারি বাচ্চাদের পড়ায় বড়জন, আর ছোটজন ওই পিওনের কাজ করে। ধরো ফাইল, খাতা বই আনা, এইসব কাজ করে। স্কুলে দুজনেই আছে। বলে দিদিভাই, সত্যি কথা বলতে আমি যদি ভয়েসটা পেতাম দিতাম, অনেকেই তো ভয়েস পাঠায়। আর সত্যি কথা বলতে আমি যে মানুষের জন্য কিছু করতে পারছি, আমি যদি তোমাদেরকে ওরকম হতো প্রত্যেক দিন ভিডিওতে আমি দেখাতে পারতাম, দিতে পারতাম। আমার সত্যি কথা বলতে আমি নিজে চাই না যে এই জিনিসটা এরকমভাবে প্রচার হোক। কারণ দেখো, আমি যা আছি, যেরকম আছি, আমি সেরকম ভালো আছি মায়ের আশীর্বাদে। আমি দুদিন আগে মায়ের পুজো করলাম। আমি সত্যি কথা বলছি, আমার মন থেকে, প্রাণ থেকে, যাদের যাদের জন্য মায়ের আশীর্বাদ পাঠাবো, তাদের কাজ এত ভালোভাবে হবে। আমি নিজে থেকে বলেছিলাম, অনেকেই বলেছিল দিদিভাই এখন অসুবিধার মধ্যে আছি। আমি বলেছিলাম বোন, এই সময়টা কাজ করো। আমি জানি তোমাদের অনেক অসুবিধার মধ্যে পড়তে হয়, অনেক সিচুয়েশান আসে সংসার জীবনে, কিন্তু একটা ভালো সময় আনতে গেলে খারাপ সময়টাকে লড়াই করতে হবে। সেই সময়টা থেকে তোমাকে ওভারকাম করে বেরোতে হবে। তুমি যদি ভাবো যে ওহ হচ্ছে না, পরে করব, জীবনেও করতে পারবে না। শুভস্য শীঘ্রম, যত তাড়াতাড়ি পারবে শুভ কাজ করে নেওয়া দরকার। যাই হোক দর্শক বন্ধুরা, এই ঘটনাটার মধ্যে দিয়ে তোমাদের একটা জিনিস তো বুঝতে পারলে যে যদি পেট চালান, জিন চালান করে, তাহলে কিন্তু তোমাদের হঠাৎ হঠাৎ দেখবে শরীরে এই লক্ষণগুলো দেখা দেবে। মাথায় রাখবে। চলো এবার আমরা কমেন্ট করি, দেখি আমাদের 2 সপ্তাহ আগে, কেন গত সপ্তাহে আমাদের ঘটনা যায়নি, 2 সপ্তাহ আগে তোমরা কারা কারা মিষ্টি মিষ্টি কমেন্ট করেছিলেন। আর প্রিন্স তোমাদের কাছে অবশ্যই আসবে, যখনই ওর ফ্রি হবে তোমাদের কাছে আসবে। সবাই আমাকে কাল থেকে যোগাযোগ করছে, কারণ আমি বলে দিয়েছিলাম যে মায়ের পুজো হওয়ার পর 26 তারিখ থেকে আমার সাথে যোগাযোগ করবে। তো সবাই আমাকে 26 তারিখ থেকে 25 তারিখ রাত থেকেই সবাই যোগাযোগ করছে যে দিদিভাই এতদিন আমরা চুপচাপ ছিলাম, এখন আমাদের কাজগুলো নাও। সবার কাজ নেবো, একে একে সবার কাজ হবে, কেউ তাড়াহুড়ো করবে না। তো চলো আমরা এখন কমেন্ট করি। দেখি তো প্রথম কমেন্ট কে করেছো। আচ্ছা, প্রথম কমেন্ট করেছো সন্তুর দুনিয়া, তারপরে সন্ধিয়া মণ্ডল দিদিভাই, প্রিন্স ভালো আছে সবাইকে জানিয়ে দিলাম। জবা দেবী, তারপর কমেন্ট করেছো সন্তুর দুনিয়া বোন আবারও, উমা ঘোষ, তারপরে সুজাতা দাস, তারপর কমেন্ট করেছো সুদীপ্ত ব্যানার্জি, তারপরে কমেন্ট করেছো শ্রাবণী হাজরা, তারপর প্যান্থার গেমিং ওয়াইটি, টুকু সাবারবাল, তারপরে আব্দুল হক ভাই, তারপর কমেন্ট করেছো টিনা আচারিয়া, রূপা দে, সন্ধ্যা মণ্ডল দিদিভাই, পার্থ দাস, জলি হাজরা, তারপর কমেন্ট করেছো সোমা দাস পরিবার থেকে, জবা দেবী আবারও কমেন্ট করেছো। সববার কমেন্টগুলো পড়লাম, সবাই খুব ভালো থেকো। চেষ্টা করব আমি তোমাদের কাছে এখন ঘটনাটা আনার, 3টে চ্যানেলে আমি এখন মোটামুটি ঘটনা দেব, যখন যেরমভাবে পারবো। সবাই সাথে থেকো। রাতে একটি ভয়েস আমি দেবো এক দিদিভাইয়ের, শুধু দিদিভাই বলে না, এরকম অনেক অনেক ভয়েস আছে, আস্তে আস্তে তোমাদের সাথে শেয়ার করব, যাতে তোমরাও মনে জোর পাও। আর সত্যি কথা বলতে সবাই আমাকে বলো দিদিভাই তোমাকে পেয়ে মনে হয় সত্যি কথা বলতে মাকে পেয়ে গেছি, কারণ তুমি মায়ের সন্তান। সবই মায়ের ইচ্ছা, তোমাদের ভালোবাসা, তোমাদের সম্মান। এখন আমার পাশে সবাই খুব ভালো। চলো রাতে দেখা হবে।